কেন, মানে আপনি একজন সরকারি স্কুলের টিচার হয়ে আপনার ছেলেকে প্রাইভেট স্কুলে কেন? কারণ আমি জানি যে সরকারি স্কুলে যে সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা ভুক্তভোগী, যে যথোপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। আমি চাইনি যে আমি বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে যে আমার স্কুল, আমি ওখানে থেকে আমি যে মাইনা পাই আমার সংসার চালানো দায় হয়ে যাচ্ছে, তাহলে আমি কোনো সময় চাই না প্রাইভেট স্কুলে ছেলে মেয়েকে দিই। কিন্তু আমি কেন বাধ্য হচ্ছি সরকারি স্কুলের শিক্ষা, কেন বাধ্য হচ্ছি যে আমার যে সরকারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, যে পরিকাঠামো সিলেবাসের সেই অনুযায়ী সর্বভারতীয় ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক যে স্টেজগুলো রয়েছে সেখানে তো আমার ছেলে তো পিছিয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে আমি একজন শিক্ষক হিসাবে চাইবো, আপনি চাইবেন? আপনি কি সরকারি স্কুলে পড়েছেন? নিশ্চয়ই পড়েছি, আমিও সরকারি স্কুলে পড়েছি এবং আমরা কোনো অংশে আমাদের মনে হয় না যে আমরা পিছিয়ে পড়ছি বাকিদের থেকে। আমি বলি আপনাকে, আমরা শিক্ষক, আমরা নিশ্চয়ই চাইবো আমার ছেলে মেয়ে এবং প্রত্যেক গার্জেনের ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ুক। আমরা চাইলেই কি শিক্ষা দেওয়া সম্ভব? এটা প্রথমে কাদের করা উচিত জানেন? আমি মনে করি যারা বড় বড় বিজনেসম্যান, যারা বড় বড় নেতা মন্ত্রী, তাদের ছেলে মেয়েদের বাধ্য করে দেওয়া হোক সরকারি স্কুলে পড়তে হবে। তাহলে কালকে থেকে দেখবেন কোনো একজন শিক্ষকের ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে না, কারণ স্কুলে লেখাপড়া হতে বাধ্য হবে। তাহলে বলছেন যে বড় বড় বিজনেসম্যানের ছেলে মেয়েরা সরকারি স্কুলে না পড়লে সরকারি স্কুলে লেখাপড়া হয় না, হচ্ছে না, এরকম কিছু? সরকার সেইভাবে পলিসি তৈরি করছে, কারণ কিন্তু শেখাচ্ছে তো শিক্ষকরা, মানে সরকারের গাফিলতিটা যদি আপনি। আচ্ছা, আপনি একজন রিপোর্টার, সিলেবাস এখন সিলেবাস যদি দেখো তাহলে দেখবে যে আমাদের সময় আমরা যে সিলেবাস পড়ে এসেছি তার থেকে যে জ্ঞান অর্জন হতো বর্তমান সিলেবাসে তার থেকে মনে হয় 50% জ্ঞান অর্জন হয়। সিলেবাসের মান নামিয়ে দিয়েছে সরকার সমস্ত না এবার যে সিলেবাসের মানটা নামিয়ে দিল, তাহলে যখন আমরা সর্বভারতীয় স্তরে আমাদের বাচ্চাদেরকে দেব, আমি তো স্কুলের সিলেবাসটা আমি ইচ্ছা মতন আমার স্কুলের আমার বই পড়াতে পারবো না, তাই না? যে লেভেলের পড়ালে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে কিংবা চান্স পেতে পারবে, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই জাতীয় সিলেবাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্কুলগুলোতে কোনো স্কুলে নেই। তারা সিলেবাসের মান নামিয়ে দিয়েছে। আমি নিশ্চয়ই চাইবো না ওই একই সিলেবাস পড়ে আমার সন্তানেরও ভবিষ্যৎ দ্বিধান্বিত হোক। আমি চাইবো তার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক। সেই জন্য আমি হয়তো প্রাইভেট স্কুলে আমার বাচ্চাকে পড়াবো। দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম যে আমরা যখন লেখাপড়া করেছি স্কুলে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। বোর্ড এক্সামের আগে টেস্ট এক্সাম যে হয় প্রি বোর্ড, সেখানে কোয়ালিফাই করতেই হবে, নাহলে বোর্ড এক্সামে অ্যালাউ হবে না। এখন কোনো ছেলে মেয়ে 100 জন ছেলে মেয়ে আছে একটা সেকশনে, ক্লাসে 20 জনও আসে না। আমি ওকে বলতে পারি না, বাধ্য করতে পারি না। তাহলে আপনি ছেলে মেয়ে যদি স্কুলে না পান তাহলে আপনি পড়াবেন কাকে? কিন্তু তারা ভর্তি হচ্ছে, পরীক্ষার সময় আসছে, তাদের পরীক্ষা দিচ্ছে এবং পাস করিয়ে দিতে হবে, ফেল করানো যাবে না। ওই যেটা পাস ফেল তুলে দিচ্ছে। আমরা আগে কি করতাম, টিচারদের বকা এবং মারার জন্য স্কুলে যথারীতি পড়াটা করে যেতাম যাতে কান ধরে দাঁড় করিয়ে না রাখতে পারে। বর্তমানে আমাদের হাতের এবং মুখের সমস্ত রকম লাগাম সরকার নিয়ে নিয়েছে। সুতরাং আমরা ইচ্ছা করলেও তাদের কোনো রকম বাধ্য করতে পারি না, পড়াশুনো করো। আচ্ছা, এই যে দিন দিন শিক্ষার মান কমে যাচ্ছে এবং শিক্ষার্থীরা যাদের সামর্থ্য রয়েছে তারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, যাদের সামর্থ্য নেই তারা স্কুলেই পাঠাচ্ছে না। এইরকম যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কী বলে আপনাদের ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যে এই যে আজকে নামিয়ে দেওয়া হলো রাস্তায়, এটা তো ধ্বংসের কারিগরি ধ্বংসের জন্য নেমেছে, এটা তো তারই প্রমাণ। শিক্ষা সে চায় না, সে নিজেও আলটিমেটলি শিক্ষিত নয়, কোনোভাবেই শিক্ষিত মানুষের এরকম আচরণ হতে পারে না। সে নিজেও শিক্ষিত নয় এবং বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও একটা অশিক্ষিত রাজ্যের মানে প্রথমে স্থান করে দেওয়ার জন্য সে একদম মুখিয়ে রয়েছে। আচ্ছা, আমরা একদম সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যে এই শিক্ষক আন্দোলন নিয়ে তারা কী ভাবছে, এবং মোটামুটি মধ্যবিত্ত কলকাতার মানুষ আপনাদের সাথে রয়েছে। আমরা যদি গ্রামের দিকে যাই, যদি একটু কৃষক যারা, তাদের সাথে যদি কথা বলি, বা শ্রমিক যারা, তারা বলছে যে হ্যাঁ তাদের তো চাকরি চলে গেছে, খারাপ ব্যাপার, চাকরি ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি তাদের কিন্তু কোনো যায় আসছে না, কেন, কি মনে হয়? তার কারণ হচ্ছে ওনার মধ্যে তো জ্ঞান নেই। না, জ্ঞান নেই এটা বলা ঠিক নেই। ওনার মধ্যে জ্ঞান আছে, উনি ফসলটা ফলান, সেই ফসলটা আমরা খাই। হয়তো তিনি হয়তো এবিসিডি অ-ক-খ জানেন না, কিন্তু জ্ঞান নেই তা নয়। না, আমি সেটা বলতে চাইনি। এই বিষয়ে হয়তো ওনার এখন
অতটা বোঝার ক্ষমতা হয়নি। কেন? উনি লেখাপড়া করেননি। গ্রামের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু লেখাপড়ার অতটাই নেই বলে ওনারা বিষয়টা প্রত্যক্ষভাবে বুঝতে কিন্তু আমরা পারছেন না। দেখে এসেছি যে গ্রামের সাধারণ মানুষ শিক্ষকদের কিন্তু একটা আলাদা নজরে দেখতেন, নজরে দেখতো। সম্মান করতেন, এই যে কিন্তু আজকের দিনে সেটা হচ্ছে না কেন? পরিবেশটা কে তৈরি করেছে আজকে? এই কারণে পরিবেশটা। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনাকে কেউ ফ্রিতে 2 টাকা দেবে? দেবে না। আর যদি দেয় তাহলে নিশ্চয় ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে, নিশ্চয় অসৎ আচ্ছা, উদ্দেশ্য আছে। যখন এই কৃষকদের বিভিন্ন আন্দোলন হয়েছিল বা ধরুন এই যে অভয়া আন্দোলন হলো জাস্ট 1 বছর আগে, ডাক্তাররা রাস্তায় নামলেন, পথে নামলেন, তখন কি আপনারা এই সমস্ত আন্দোলনে যোগ দিয়েছিলেন, নাকি সরকারি কর্মচারী বলে আমরা এই আন্দোলনে যোগ দিতে পারবো না এমনটা? না, আমরা আসল কথা সেগুলো না। কলকাতায় যে আন্দোলনগুলো হচ্ছিল আমরা সরাসরি আন্দোলনে আসিনি, কিন্তু আমরা এটার মানে সোশ্যালি আমরা এটার প্রতিবাদ করেছি, সমালোচনা করেছি, যে প্রসেসগুলো আমাদের করতে হয় সেগুলো করেছি। কৃষকদের আন্দোলনে? কারণ একজন ডাক্তার, অভয়াটা বুঝলাম, কৃষকদের আন্দোলনে সেটাকেও আমরা নৈতিকভাবে সাপোর্ট করেছি। রাস্তায় নেমেছিলেন? রাস্তায় আমরা না নামলেও নৈতিকভাবে সাপোর্ট করেছি আমরা। নৈতিকভাবে বলতে নৈতিকভাবে যে হ্যাঁ এটা ঠিক নয়, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার চালিয়েছি। সোশ্যাল মিডিয়া প্রচার চালিয়েছেন, নিশ্চয়ই এবং চালিয়েছি। সোশ্যাল মিডিয়াটা কৃষকদের অবধি পৌঁছায় না, হয়তো সেই কারণেই, যেহেতু তারা তাদের আন্দোলনে আপনাদেরকে পায়নি। সেটা কারণ নয় ম্যাডাম। এখন সত্যি সোশ্যাল মিডিয়া কৃষকদের কাছে পৌঁছায় না। না, সেই অর্থে পৌঁছায় না, আমরা ভাবি পৌঁছায়। যদি দেখি আমরা ফেসবুক, তাহলে হয়তো ফেসবুকে ভিডিও তারা দেখে, লেখা তারা পড়ে না। আপনারা নিশ্চয় ভিডিও করে পোস্ট করেননি আপনাদের প্রতিবাদ, লিখে পোস্ট করেছিলেন যে আমরা এটার সমর্থন করি না বা কিছু, লেখা তাদের কাছে পৌঁছয় না, ইউটিউব ফেসবুকের ভিডিও তাদের কাছে পৌঁছয়। সেটার জন্য আমরা দায়ী। না না, আপনারা দায়ী না, আমি আপনাদের দায়ী করছি না। আপনি যে কথাটা আমি বলছেন বলছি তো, যে এই যে সমাজ, আপনাকে আপনি যে কথাটা বলছেন, যারা গ্রামের, আমরা গ্রামেরই ছেলে, আমি বুঝি। আমি যেমন পরশুদিন যার টোটোতে আমি চেপে যাচ্ছি, উনি কি বলছেন দাদা জানেন, উনি কিন্তু জানেন না যে আমিও সে শিক্ষক। উনি বলছেন দাদা জানেন, যাদের ডিগ্রি নেই যে মাস্টারগুলো, তারা চাকরি পেয়ে গেল, তারা কি পড়াবে? তাদের চাকরি বাতিল হয়ে গেছে, তো ভালো। এবং এটাও তো একটা কারণ যে এত যারা যোগ্য নয় তারা যেহেতু শিক্ষক হয়ে ঢুকেছেন। কেন বলছেন? কারণ উনি তো লেখাপড়ার ব্যাপারে জানেন না, ডিগ্রি কি জিনিস, যোগ্যতা কি উনি তো জানেন না। উনি একজন টোটো চালক। এইবার ওনাকে যখন বোঝানো হলো তখন উনি বললেন তাহলে তো আমাদের ভুল বোঝানো হচ্ছে। কারণ একটা মানে বাজারে একটা তৈরি হয়ে গেছে যে আমরা যদি এই যে লক্ষ্মীর ভাণ্ডার, অনুদান, এই অনুদানগুলোর ফলে কি হচ্ছে, সাধারণ পাবলিক কিন্তু বুঝতে পারছে না যে আমি প্রত্যক্ষভাবে এর ফলেও লাভবান হচ্ছি, কিন্তু পরোক্ষে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু বোঝে না। একজন গার্জেন তার ছেলে বা মেয়ে স্কুলে পড়ছে, 25,000 কন্যাশ্রী পেল, তারপরে আপনার ধরুন ট্যাব পেলো 10,000 টাকা, মাসে মাসে স্কলারশিপ পেলো, সাইকেল পেলো সবুজ সাথীর। এতে একজন গার্জেন কিন্তু অত্যন্ত খুশি হচ্ছে, কিন্তু ওই গার্জেনটার যে পরোক্ষে ক্ষতি হচ্ছে এই প্রকল্পগুলো, ক্ষতি হচ্ছে এটা উনি অনুভব করছেন না। কেন? উনি শুধু এটা অনুভব করছেন যে আমি এগুলো পাচ্ছি, আগে কখনো পাইনি। কিন্তু ওনার ছেলে মেয়ে যখন স্কুল থেকে পাস আউট হয়ে যাচ্ছেন আর ওনার ছেলে মেয়ের যে ডিগ্রি সেটা পাইয়ে দেওয়া হচ্ছে, তেমনভাবে লেখাপড়া হচ্ছে না, সিলেবাসটাকে এত খাটো করে দেওয়া হয়েছে, পরীক্ষা প্যাটার্নটাকে এত মানে হালকা করে দেওয়া হয়েছে, ইভ্যালুয়েশন প্রসেসটাকে এত ইজি করে দেওয়া হয়েছে। এবার ওই ছেলে মেয়েটা পাস করলো, তারপরে যখন ওই ছেলে মেয়েটা চাকরি পাচ্ছে না, সর্বভারতীয় এডুকেশনে গিয়ে আটকে যাচ্ছে। আপনি কলেজগুলো তো দেখবেন কয়েক বছর থেকে যে 90%, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কথা বলছি, আপনাকে গ্যারেন্টি দিয়ে আপনি ডাটা উদ্ধার করে দেখতে পারেন যে 2 বছর থেকে আমি জানি 90% রেজাল্ট ফেল করছে ছেলে মেয়ে কলেজে। কেন? তাহলে এই যে ক্ষতিগুলো হচ্ছে, ওনারা কিন্তু প্রত্যক্ষভাবে বুঝতে না পারলে পরোক্ষ ওনাদেরই ক্ষতি হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারছেন না। কেন? আচ্ছা, আপনারা যদি চাকরি ফিরে পান, আশা করছি আপনারা পাবেন চাকরি ফিরে, তারপরে কি এই যে ইস্যুগুলো, এই যে সমস্যাগুলো আপনারা বলছেন, এটা নিয়ে আপনাদের কোনো আন্দোলন থাকবে? এটা নিয়ে আমরা সর্বত্র চেষ্টা চালাচ্ছি, এবং আমরা কি করে এগুলো দূর করা যায় আমরা অবশ্যই চেষ্টা চালাবো। কিন্তু এর জন্য মেন দায়িত্ব হচ্ছে সরকারের, এর জন্য মেন দায়িত্ব হচ্ছে, সে তো চাকরি বহাল রাখার দায়িত্ব সরকারের ছিল, সরকার তো ব্যর্থ, সরকার এবং সেই জন্য আপনারা আজকে রাস্তায়। কিন্তু সরকারের এই ব্যর্থতাগুলোর জন্য কি আপনারা রাস্তায় নামবেন? শাসক এগুলো কেন করছেন? উনি তো চাইবেন যে আমার রাজ্যের যে কর্মচারী তারা তাদের ন্যায় ফিরেই পাক, আর ন্যায়টা হরণ করছে কেন? তাহলে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে দেওয়া হয়েছে আরও যাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়, এটার একটা কোথাও পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এটা হতে পারে না। আপনি দেখুন
ভারতবর্ষের কোনো স্টেটে 25 পেলে বোর্ড এক্সাম পাস করা হয়? কোনো স্টেটে হয় না। তাহলে ওয়েস্ট বেঙ্গল একমাত্র স্টেট যেখানে 25 পেলেই ওকে পাস করিয়ে দেওয়া হয়। ওই সার্টিফিকেটের মূল্য কী থাকলো? মাধ্যমিক পরীক্ষায় বোর্ড এক্সাম, মাধ্যমিক কিংবা এইচএসের যখন খাতা আসে টিচারদের, তখন বলে দেওয়া হয় যে আর 25 জানে সব কিছু বলতে হয়, সেটা সবাই জানে। মানে যে উত্তীর্ণ হবে না তাকে উত্তীর্ণ করে দেওয়ার মতন সর্বাত্মক চেষ্টা যেন চালিয়ে যায় টিচাররা। ফেল না করে। হ্যাঁ, এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। পাস পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে বাড়িয়ে রাখতে হবে, সেটার জন্য তারপরে এবার রেজাল্ট দেখেছেন ফেলের হারটা বেড়েছে কিভাবে? তা সত্ত্বেও পাস করানো যাচ্ছে না, এমন অবস্থা। বেশ 5-6 পায় না। তার কারণ একটাই, এমনও ছেলে মেয়ে আছে ওকে যে ট্রু ফলস কিভাবে ট্রু এবং ফলস করতে হবে সেইটা ওকে একবার যে বোঝাবো তাহলে ও পাস করে স্কুলেই যাবে, আসে। অন্তত সে স্কুলেই আসে না। 5-এ বা 9-এ অ্যাডমিশনের জন্য যোগ্য কিনা সেইটা দেখার আমাদের অবকাশ নেই, সেটা দেখার অধিকার নেই। তার কাছ থেকে আগে অ্যাকাউন্ট নাম্বারটা চাওয়া হচ্ছে, আধার কার্ডটা চাওয়া হচ্ছে। আধার আর অ্যাকাউন্ট নাম্বার স্কলারশিপের টাকা। আমি প্রথমেই যদি ডিসাইড করি যে তাকে ভর্তি নেব টাকা দেওয়ার জন্য, তাহলে কি লেখাপড়া হবে? এবং গার্জেনরাও ভাবছেন যে আমি ভর্তি করলাম শুধু অনুদান নেওয়ার জন্য, তাহলে লেখাপড়া হবে? নিরীহ শিক্ষকদের বলে দিয়ে লাভ। এমনভাবে মানে স্কুলে ভাতাগুলো চালু করা হচ্ছে স্টুডেন্টদের। আমরা আগে কী করতাম, ভালো রেজাল্টের জন্য স্কলারশিপ পেতাম। এখন বর্তমান সরকার এমন করেছে যে তুমি যদি স্কুলের খাতায় নাম লেখাও, অ্যাটেন্ডেন্সের খাতায়, অর্থাৎ ভর্তি হও, তাহলেই তুমি ভাতা পাবে। আপনি যে বয়স নিয়ে যেটা বলছিলেন সেটা বয়সের এমন হচ্ছে, কেউ কেউ কোনো কারণে দেখা গেল যারা প্রত্যন্ত গ্রামে থাকে তারা অনেক সময় বাবা মার সঙ্গে বিদেশে কোথাও, মানে বিদেশ বলছি অন্য স্টেটে বা কোথাও কাজের জন্য চলে যাচ্ছে। আবার যখন তারা আসছে তখন তাদের ভর্তি করার সময় তখন আর দেখছে না যে সে আগের ক্লাসটা পড়েছে কিনা, তখন দেখছে তার বার্থ সার্টিফিকেটে তার কোন ক্লাস আছে। এবং এমনইভাবে হচ্ছে তাকে তার নামটা হয়তো সেই, আবার কোনো কোনো স্টুডেন্ট আবার স্কুলে নেই কিন্তু আলটিমেটলি সে 7-8 করে বোর্ডের খাতায় সে পড়ে যাচ্ছে, তার নাম উঠে যাচ্ছে। নাম উঠে যাচ্ছে। এবং সে যদি 9-এ এসে বলে যে আমি 9-এ আমি ভর্তি হব, ভর্তি তাকে তো নেবেই। তাকে তার 7, 8, 6, 7 এর কিছু পড়তে হলো না, সে ডিরেক্ট এসে 9-এ ভর্তি হতো। কিচ্ছু করতে হবে না। বাংলা শিক্ষা এটা সরকার থেকে ইমপ্লিমেন্টেড। আমরা আমাদের এইটুকুনি যদি আমরা বুঝি আসলে উদ্দেশ্যটা কি, স্কুল কি শিক্ষার অঙ্গন নাকি অন্য কিছু, না ভোট না টাকা, কি আসলে আগে যেটা উদ্দেশ্য ছিল এখন উদ্দেশ্য থেকে সম্পূর্ণটাই সরে এসেছে। আর এ বিষয়ে শিক্ষা নয়, শিক্ষামন্ত্রীর হাত আছে বেশি।